আমরা এই যুদ্ধে অংশ নিতে চাই না। আন্তর্জাতিক রাজনীতিতে এই একটি বাক্য কখনো কখনো হাজারটা মিসাইলের থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে। মার্চ 2026, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, কিন্তু ঠিক সেই সময় ইউরোপের প্রধান মিত্ররা একে একে সরে দাঁড়াতে শুরু করে। কেউ সৈন্য পাঠাতে রাজি নয়, কেউ তাদের আকাশ সীমা খুলে দিতে চায় না। প্রশ্নটা এখন খুবই স্পষ্ট, যুক্তরাষ্ট্র কি সত্যিই একা হয়ে যাচ্ছে? আর এই শূন্যস্থান ইরান কি সেটাকেই তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখছে? একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে ইউরোপ প্রায় স্বয়ংক্রিয়ভাবে পাশে দাঁড়াত। ন্যাটো জোট, কৌশলগত অংশীদারিত্ব, সবকিছু মিলিয়ে একটা শক্তিশালী ব্লক তৈরি হয়েছিল। কিন্তু 2026-এর এই পরিস্থিতিতে সেই চিত্রটা বদলে গেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্টভাবে বলেছেন, এটা ব্রিটেনের যুদ্ধ নয়। এই একটি বাক্য শুধু একটি দেশের অবস্থান না, এটা পুরো ইউরোপের মানসিকতার প্রতিফলন। স্পেন তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি মার্কিন সামরিক বিমানকে। জার্মানি, ফ্রান্স তারা সরাসরি বিরোধিতা না করলেও সক্রিয় সমর্থন থেকেও দূরে রয়েছে। এর মানে কি? মিত্রতা এখন আর অন্ধ নয়, এটা পুরোপুরি স্বার্থনির্ভর। কৌশলগত প্রত্যাহার আমেরিকার জন্য নতুন বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি শুধু তাদের অস্ত্র বা প্রযুক্তির ওপর দাঁড়িয়ে নেই, এটা দাঁড়িয়ে আছে একটি বিশাল লজিস্টিক নেটওয়ার্কের ওপর। ইউরোপের এয়ারবেস, সরবরাহ রুট, গোয়েন্দা সহযোগিতা। যখন ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে সরে দাঁড়ায়, তখন এই পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে। এর ফলে দ্রুত সেনা মোতায়েন কঠিন হয়ে যায়, অপারেশনাল খরচ বেড়ে যায়, কৌশলগত নমনীয়তা কমে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে পড়ে যাচ্ছে। এই সংঘর্ষের সবচেয়ে বড় শিক্ষা, যুদ্ধের নিয়ম বদলে গেছে। আগে যেখানে উন্নত যুদ্ধবিমান মানেই ছিল নিশ্চিত আধিপত্য, এখন সেই জায়গাটা চ্যালেঞ্জের মুখে। ইরান এবং তাদের মিত্ররা ব্যাপকভাবে ব্যবহার করেছে কম খরচের ড্রোন, স্বয়ংক্রিয় হামলা প্রযুক্তি, অসম যুদ্ধ কৌশল। এই ড্রোনগুলো সহজে শনাক্ত করা কঠিন, ধ্বংস করা ব্যয়বহুল, সংখ্যায় অনেক বেশি। ফলে একটি দামি যুদ্ধবিমান নামাতে যেখানে কোটি কোটি ডলার লাগে, সেখানে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়েই বড় ক্ষতি করা সম্ভব হচ্ছে। এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে দুর্বল পক্ষ ভিন্ন কৌশলে শক্তিশালী পক্ষকে চ্যালেঞ্জ করে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাবটা অনেক সময় যুদ্ধক্ষেত্রে দেখা যায় না, দেখা যায় বাজারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা মানেই তেলের দাম বাড়া, জ্বালানি সংকট, পরিবহন খরচ বৃদ্ধি। এর সরাসরি প্রভাব পড়ে খাদ্যের দামে, বিদ্যুৎ খরচে, দৈনন্দিন জীবনে। যুক্তরাষ্ট্রের ভেতরেও সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, এই যুদ্ধের খরচ আমরা কেন দেব? এই অসন্তোষ রাজনৈতিক চাপ তৈরি করেছে, যা ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতিতে ইরান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। তারা সরাসরি যুদ্ধ না করেও প্রক্সি বাহিনীর মাধ্যমে প্রভাব বিস্তার করছে, আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদি তারা এই চাপ সহ্য করতে পারে, তাহলে তারা শুধু টিকে থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্সই বদলে দিতে পারে। কোন পথে যাবে ভবিষ্যৎ? পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ ইরান সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধে বিরোধী মনোভাব বাড়ছে, ফলে দুই পক্ষই এক ধরনের স্ট্র্যাটেজিক স্টাইলমেটে আটকে যাচ্ছে। না পুরো যুদ্ধ, না পুরো শান্তি। এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক, কারণ ছোট একটা ভুল থেকে বড় সংঘর্ষ শুরু হতে পারে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়, আধুনিক যুদ্ধ দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভের ওপর: সামরিক শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক মিত্রতা। এই তিনটির যে কোনো একটু দুর্বল হলে পুরো কৌশল ভেঙে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এখন আর শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একটি বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস। মিত্ররা যখন সরে দাঁড়ায়, তখন সবচেয়ে শক্তিশালী দেশও একা হয়ে যেতে পারে, আর সেই একাকিত্বই নতুন শক্তির জন্য দরজা খুলে দেয়। আজকের বিশ্বে একটি বিষয় একেবারে পরিষ্কার, স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্বার্থ এবং সময়।